Hello students, in this video we will learn an elementary concept of directional derivatives. So let's go. আজকের দিনে শুধুমাত্র ধারণা তৈরি করব, কিছু ওয়ার্ড নতুন শিখব, সেই ওয়ার্ডগুলি সম্পর্কে বিষয়গুলো তুমি বুঝতে পারলেই যথেষ্ট। শুরুতে আমরা ছোটোবেলায় দেখেছি অনেকেই জলের সঙ্গে কাদা মিশিয়ে খেলা করেছি। তো আমরা একটা পাত্র নিলাম, বালিযুক্ত কাদা, বালির পরিমাণটা একটু বেশি হবে, দিয়ে আমরা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে রেখে দেওয়া হলো। কি হবে বলো তো? ধীরে ধীরে বালিগুলো নিচের দিকে নেমে আসতে শুরু করবে, পাত্রের একেবারে নিচের দিকে খুব ঘন হবে। তারপর ধীরে ধীরে যত উপরে উঠব তত ঘনত্ব কমে যাবে। তো আমরা কল্পনা করব, অর্থাৎ আমরা এই রকম পাত্রের কাদাযুক্ত জলকে স্তরে ভাগ করে নেব। কল্পনা করো তো, একেবারে উপরের শুধু জলের স্তর, তারপরে একটু কাদামাটি, তারপরের স্তর একটু কাদার পরিমাণ বেশি, অনবরত কাদার পরিমাণ বেশি হবে আমরা যদি এইভাবে স্তর তৈরি করি। তাহলে একটা ওর মধ্যে থেকে একটা স্তর আমরা তুলে নিলাম, আর এই স্তরগুলো সবই তৈরি করা হয়েছে সমান্তরালভাবে, ভূমির সমান্তরাল। একটা স্তর ওর মধ্যে থেকে তুলে নিয়েছি, সেই স্তরের প্রতিটি বিন্দুতে আমাদের প্রত্যেকটা বিন্দুতে একই পরিমাণ কাদা থাকবে, অর্থাৎ ঘনত্ব একই রকম হবে। এই রকম স্তরগুলোকে লেভেল সারফেস বলা হয়। আরও একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বাতাসের ঘনত্ব সব জায়গায় এক থাকে না। ধরো আমরা সমুদ্র উপকূলের একটা নির্দিষ্ট বিন্দু নিলাম, ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট হাইট রেখে, সেই বিন্দুতে একটা বাতাসের চাপ থাকবে। সেই বাতাসের চাপ কিন্তু পাহাড়ে একরকম, ওই বাতাসের চাপ পেতে হলে তার উচ্চতা কিন্তু একই রকম হবে না। তেমনি আমরা যদি এভারেস্টের চূড়ায় চলে যাই, সেখানেও একরকম হবে না। অর্থাৎ বিভিন্ন জায়গায় আমাদের ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ মাটির উপর থেকে যে হাইটে ওই একই পরিমাণ বাতাসের চাপ পাবো, সেই হাইট কিন্তু এক হবে না। তো আমরা ওই নির্দিষ্ট চাপ পাবো এমন বিন্দুগুলো যদি কালেকশন করি, তাহলে যে তল তৈরি করবে সেই তলটাই হলো লেভেল সারফেস। এবার বাতাসের চাপ ভিন্ন করো, তাহলে আমরা ওই একই রকমভাবে তল পেতে থাকব, অর্থাৎ লেভেল সারফেস পেতে থাকব। যেন আমি কল্পনা করতে পারি যে লেভেল সারফেসগুলি পরপর যুক্ত করে এই নির্দিষ্ট এলাকার সম্পূর্ণ বাতাসকে প্রকাশ করছে, অর্থাৎ বায়ুমণ্ডল যেটা আছে নির্দিষ্ট এলাকার মধ্যে, তাহলে সেগুলোকে আমরা কল্পনা করব স্তরে স্তরে সজ্জিত, অর্থাৎ লেভেল সারফেসের সমষ্টি রূপে তাকে আমরা প্রকাশ করতে পারি। চলো দেখা যাক, আমরা এবার ভাষাটা দেখে নিই। আমরা এখন একটা স্কেলার পয়েন্ট ফাংশন নিচ্ছি, যেটা এফ অফ এক্স ওয়াই জেড বলছি, অর্থাৎ এফ হলো স্কেলার পয়েন্ট ফাংশন আর এক্স ওয়াই জেড হলো পয়েন্ট। তাহলে এফ অফ এক্স ওয়াই জেড, এই স্কেলার পয়েন্ট ফাংশনটি তাহলে কার উপর নির্ভর করছে না, একটা পয়েন্টের উপর নির্ভর করছে। পয়েন্টের কোঅর্ডিনেটস কি? এক্স ওয়াই জেড, অথবা এই বিন্দুটাকে আমরা পজিশন ভেক্টর স্মল আর ভেক্টর দিয়ে বলতে পারি। তাহলে এফ অফ আর ভেক্টর, এটা স্কেলার পয়েন্ট ফাংশন। এটা নির্ভর করছে তাহলে কার উপরে না, তিনটি ভেরিয়েবলস, অর্থাৎ তিনটি কোঅর্ডিনেটস এক্স ওয়াই এবং জেডের উপরে। খুব গুরুত্বপূর্ণ
এই এফটা তাহলে চেঞ্জ হবে এক্স ওয়াই জেড এই তিনটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসের চেঞ্জের জন্য। তাই যদি এক্স চেঞ্জ হয় তাহলে এফের একরকম চেঞ্জ হবে, অনুরূপে ওয়াই এবং জেডের পরিবর্তন হলেও এফের পরিবর্তন হবে। আর যদি এক্স ওয়াই জেড সবাই পরিবর্তন হয় তাহলে এক ধরনের পরিবর্তন হবে। এটা কিন্তু খুব মজার। আমরা দেখব যে এফের পরিবর্তন দেখছি, ধরো এক্সের সাপেক্ষে এফের পরিবর্তন, আর এই পরিবর্তনের হার অর্থাৎ রেট অফ ইনক্রিজকে প্রকাশ করা হয় ডেল এফ ডেল এক্স। এটা পার্শিয়াল ডেরিভেটিভ কার? এফের। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। এই ডেল এফ ডেল এক্স এটা গুরুত্বপূর্ণ ভীষণ। এই রেট অফ ইনক্রিজ কার? এফের। কোন দিকে? অ্যালং এক্স অ্যাক্সিস। এটা কি আমরা বলছি? ডিরেকশনাল ডেরিভেটিভ কার? এফের। কোন দিকে? এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে ভাষাটা একবার চলো দেখে নিই। এফ আমরা কি নিয়েছিলাম? পয়েন্ট ফাংশন নিয়েছিলাম। দেখো লেট এফ বি এ পয়েন্ট ফাংশন। ফাংশনটা কার ফাংশন? না কোঅর্ডিনেটস এক্স ওয়াই জেড, অর্থাৎ একটা পয়েন্ট তার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, এদের ফাংশন হলো এফ। তাহলে এফ নির্ভর করছে এক্স ওয়াই জেডের উপরে। তাহলে এফের কে এক্সের সাপেক্ষে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করে অর্থাৎ ডেল এফ ডেল এক্স, এই ডেল এফ ডেল এক্স কি আমাদের বলা হচ্ছে? ডিরেকশনাল ডেরিভেটিভ কার? অফ এফ। কোন দিকে? অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। অর্থাৎ এফ ফাংশনের একটা পরিবর্তনের হার পাবো, অর্থাৎ আমরা এটাকে বৃদ্ধির হার হিসেবে, এর পরিবর্তনের হার বলাই ভালো। এটা কোন দিকে? এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে দেখো ডেল এফ ডেল ওয়াই ডেল এফ ডেল জেড, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো? তাহলে ডেল এফ ডেল ওয়াই মানে এটা ডিরেকশনাল ডেরিভেটিভ। কার ডিরেকশনাল ডেরিভেটিভ? না এফ ফাংশনের। কোন দিকে? ওয়াই অক্ষের দিকে। অনুরূপে জেড অক্ষের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ এফ এর হলো ডেল এফ ডেল জেড। এই ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই, ডেল এফ ডেল জেড এরা কিন্তু মৌলিক ডিরেকশনাল ডেরিভেটিভস। অর্থাৎ আমরা যে তিনটি রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস নিয়েছি, অর্থাৎ তিনটি লাইন চুজ করেছি, সেই তিনটি লাইনসের দিকে ফাংশনটার পরিবর্তনের যে হার, এই পরিবর্তনের হারটাই হচ্ছে ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই, ডেল এফ ডেল জেড। এই দেখো রেট অফ ইনক্রিজ অফ এফ, খুব গুরুত্বপূর্ণ কথা। রেট অফ ইনক্রিজ অফ এফ মানে এফ ফাংশনের যে বৃদ্ধির হার যেটা, সেইটা হলো ডেল এফ ডেল এক্স এক্স অক্ষের দিকে, ডেল এফ ডেল ওয়াই ওয়াই অক্ষের দিকে, ডেল এফ ডেল জেড জেড অক্ষের দিকে। এর পরের কাজ হলো আমরা একটা লাইন চুজ করব, যে কোনো লাইন, আর সেই লাইনের দিকে ওই ফাংশনটির বৃদ্ধির হার অর্থাৎ ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করব। তো এই ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করতে গিয়ে আমাদের মৌলিক যে বৃদ্ধির হার পেয়েছি অর্থাৎ ডিরেকশনাল ডেরিভেটিভস পেয়েছি ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই, ডেল এফ ডেল জেড, এদের মাধ্যমে আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করব ওই নির্দিষ্ট লাইনের সাপেক্ষে। চলো দেখি পরের অংশ। আচ্ছা, এই সংজ্ঞাতে দেখো আমরা ভি এইটা সম্পর্কে কি বলা আছে দেখে নিই। ভি হচ্ছে একটা ইউনিফর্ম কন্টিনিউয়াস পয়েন্ট ফাংশন। ইউনিফর্ম কন্টিনিউয়াস পয়েন্ট ফাংশনস মিনস, একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে তোমার। একটা তরমুজ নিলাম, তরমুজের খাবার অংশটা লাল হয় না? দেখো ভিতরের যে অংশটা খেতে আমরা খুব ভালোবাসি সেটা লালের পরিমাণটা বেশি। আস্তে আস্তে আমরা কেন্দ্র থেকে যদি দূরে সরে চলে যাই তাহলে লালের এই পরিমাণ রঙটা কমে যায় আর সাদা রঙের পরিমাণটা যেন বেড়ে যায়। এইভাবে যেতে যেতে আমরা যখন মনে করব যে আর আমাদের খাবারের যোগ্য নয়, অর্থাৎ সেটা খেতে আর ভালো লাগছে না, তাহলে যে অবধি আমরা
বুঝবো যে এই অবধি আর আমরা খাবো, এরপরে আর খাবো না। তাহলে সেই অংশে দেখো সাদা নেই, কিন্তু তার মধ্যে লালের পরিমাণটা বেশি আছে। একটা জায়গায় গিয়ে থেমে গেলাম। এই যতটুকু অংশ আমরা খাবারের জন্য ব্যবহার করলাম, এই অংশটাই ইউনিফর্মলি কন্টিনিউয়াস পয়েন্ট ফাংশন হিসেবে নেব। অর্থাৎ আমাদের যে খাবারের স্বাদ পেয়েছি, যেটা খেতে ভালো লেগেছে, যেটা এটা মনে হয়েছে এটা খাওয়ার উপযুক্ত, এটাই হলো ইউনিফর্ম কন্টিনিউয়াস পয়েন্ট ফাংশন সঙ্গে আমি তুলনা করতে পারি। অর্থাৎ এই রকম হয় কি, কেন্দ্রে অংশ খুব মিষ্টি অংশ, তারপরে হঠাৎ একেবারে মিষ্টির পরিমাণটা নীল হয়ে গেছে, বলবো না। তো প্রকৃতিতে সাধারণত এরকম হয় না, প্রকৃতিতে খামখেয়ালি নেই এরকম। এরপরে দেখো পি একটা পয়েন্ট বলেছে, কোথায়? ডোমেনে। তাহলে যখনই পয়েন্ট পি বলা হচ্ছে, তাহলে ওই পয়েন্টে ফাংশনের একটা ভ্যালু থাকবে। সেই ভ্যালুটি আমরা ক্যালকুলেশন আমরা করলাম। ভ্যালুটি কি, সেটা নির্দিষ্ট ভ্যালু, সেটা দেখে নেওয়া হলো। এবার দেখো যে ওই যে ভ্যালু যেটা আমরা নিয়েছি, সেই ভ্যালুটি আমরা ফাংশন থেকেই পাবো, কিন্তু ওই বিন্দু ছাড়া অন্য যে বিন্দুগুলোর জন্য পাবো, অর্থাৎ অ্যাট ইচ পয়েন্ট অন ইট দ্য ফাংশন হ্যাজ দ্য সেম ভ্যালু অ্যাজ দ্যাট অ্যাট পি। অর্থাৎ পি বিন্দুতে ফাংশনটি যে ভ্যালু দিয়েছে, সেই একই ভ্যালু অন্যান্য বিন্দুগুলো দেবে। আর এই বিন্দুগুলি মিলিতভাবে একটি সারফেস তৈরি করবে, আর এই সারফেসটাকে আমরা লেভেল সারফেস বলবো। তবে এইখানে কিন্তু এই শর্তটা আমাদের মনে রাখতেই হবে। যদি এই শর্তটা হোল্ড না করে, তাহলে এই কথাগুলো বলে আমরা লেভেল সারফেস এটা পাবো না। এখানে এফটা স্কেলার ফিল্ড বলেছে ওভার এ রিজিয়ন। তোমরা স্কেলার ফিল্ড কি জানো? স্কেলার ফিল্ড কি না, একটা রিজিয়ন, সেই রিজিয়নের মধ্যে যে বিন্দুগুলো দেওয়া থাকবে, আমাদের এই বিশেষ ফাংশনটি যেটা আমরা কনসিডার করেছি, তার ভ্যালুজ ডোমেন মিলিতভাবে আমরা বলবো স্কেলার ফিল্ড। দেখো এখানে এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি বলা হয়েছে। এই এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি, সি হলো একটা কনস্ট্যান্ট। এই সি কিন্তু নির্দিষ্ট কনস্ট্যান্ট, অর্থাৎ এরও একটা রেঞ্জ আছে। এই রেঞ্জটা আমরা পরে বুঝে নিচ্ছি, আগে এই ইকুয়েশনটাকে দেখা যাক। এফ অফ এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু সি, সি হলো ধ্রুবক। যে সমস্ত পয়েন্টসগুলি এই ফাংশন দিচ্ছে, সেই পয়েন্টসগুলি একটি লেভেল সারফেস তৈরি করবে। আর সি এর যত মান আছে, অর্থাৎ সি পরিবর্তন করলে সঙ্গে সঙ্গে এই লেভেল সারফেসের পরিবর্তন হয়ে যাবে। তাই সিটা একটা আরবিটারি কনস্ট্যান্ট। এই আরবিটারি কনস্ট্যান্ট সি, এইটা যতগুলো ভ্যালু থাকবে ততগুলো আমরা লেভেল সারফেস পাবো। এখন ভ্যালু কতগুলি থাকবে এটা আমরা বুঝবো কি করে? না, এরও নির্দিষ্ট একটা রেঞ্জ আছে। একটা সহজ উদাহরণ দিয়ে বলা যাক নির্দিষ্ট রেঞ্জ কি। যেমন ধরো একটা বেলুন আমরা নিলাম, সেই বেলুনটাকে যদি ক্রমশ বাতাস দিতে থাকি, তাহলে তার ভলিউমটা অনবরত বৃদ্ধি পেতে থাকবে। বৃদ্ধি পেতে পেতে অনবরত বাতাস দিচ্ছ, একটা সময় কি হয় বলো তো? ফেটে যেতে বাধ্য। তার মানে কি, তারও একটা সর্বোচ্চ ভলিউম রয়েছে। তাই সর্বনিম্ন অর্থাৎ সব থেকে কম ভলিউম আমরা জিরো হিসেবে ভাবতে পারি, আর সব থেকে বেশি ভলিউম কিন্তু তার একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে। অর্থাৎ ওই বলটা, খুব মজার ব্যাপার দেখো, বলটা একেবারে
ভলিউম শূন্য থেকে ক্রমশ বৃদ্ধি পেতে পেতে একটা ম্যাক্সিমাম ভলিউমে গিয়ে পৌঁছালো। এই যতগুলো ভলিউম পেলাম, এইখানে ভলিউমের সংখ্যা কিন্তু আনকাউন্টেবল সংখ্যক। এই আনকাউন্টেবল সংখ্যক তুমি ওই বেলুনের যে আকার পেলে, যে যত আমরা ভলিউমস পেলাম, প্রতিটি ক্ষেত্রেই বলবো যে এটা হলো সি এর এক একটা পার্টিকুলার ভ্যালু। আর সি এর রেঞ্জ কি? যদি আমরা ভলিউমের পরিমাণটা, সাপোজ আমি এটা একটা ডিজিট দিয়ে বলছি 100, তাহলে সি এর এটা ভ্যারি করবে 0 < সি <= 100। অর্থাৎ 0 থেকে 100-এর মধ্যে পয়েন্টের সংখ্যা কি? আনকাউন্টেবল সংখ্যক। আর প্রতিটি পয়েন্টের জন্যই আমরা একটা করে বেলুনের নির্দিষ্ট ভলিউম পাবো, নির্দিষ্ট আকার পাবো। আর এই যে যত রকম তুমি বেলুনগুলো দেখলে, যত রকম ভলিউমস পেলে, সবাইকে একসঙ্গে বলবো লেভেল সারফেসেস। আর তার মধ্যে থেকে একটা বিশেষ আকার যদি তুলে নাও, বিশেষ ভলিউম যদি তুলে নাও, তাকে বলবো লেভেল সারফেস। নেক্সট, আমরা এখন একটা স্কেলার পয়েন্ট ফাংশন নিচ্ছি, যেটা এফ অফ এক্স ওয়াই জেড বলছি। অর্থাৎ এফ হলো স্কেলার পয়েন্ট ফাংশন আর এক্স ওয়াই জেড হলো পয়েন্ট। তাহলে এফ অফ এক্স ওয়াই জেড, এই স্কেলার পয়েন্ট ফাংশনটি তাহলে কার উপর নির্ভর করছে? না, একটা পয়েন্টের উপর নির্ভর করছে। পয়েন্টের কোঅর্ডিনেটস কি? এক্স ওয়াই জেড। অথবা এই বিন্দুটাকে আমরা পজিশন ভেক্টর স্মল আর ভেক্টর দিয়ে বলতে পারি। তাহলে এফ অফ আর ভেক্টর, এটা স্কেলার পয়েন্ট ফাংশন। এটা নির্ভর করছে তাহলে কার উপরে? না, তিনটি ভেরিয়েবলস, অর্থাৎ তিনটি কোঅর্ডিনেটস এক্স, ওয়াই এবং জেডের উপরে। খুব গুরুত্বপূর্ণ, এই এফটা তাহলে চেঞ্জ হবে এক্স, ওয়াই, জেড এই তিনটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলসের চেঞ্জের জন্য। তাই যদি এক্স চেঞ্জ হয় তাহলে এফ এর একরকম চেঞ্জ হবে, অনুরূপে ওয়াই এবং জেডের পরিবর্তন হলেও এফ এর পরিবর্তন হবে। আর যদি এক্স, ওয়াই, জেড সবাই পরিবর্তন হয় তাহলে এক ধরনের পরিবর্তন হবে। এটা কিন্তু খুব মজার। আমরা দেখব যে এফ এর পরিবর্তন দেখছি। ধরো এক্সের সাপেক্ষে এফ এর পরিবর্তন, আর এই পরিবর্তনের হার অর্থাৎ রেট অফ ইনক্রিজকে প্রকাশ করা হয় ডেল এফ ডেল এক্স। এটা পার্শিয়াল ডেরিভেটিভ কার? এফ এর। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। এই ডেল এফ ডেল এক্স এটা গুরুত্বপূর্ণ ভীষণ। এই রেট অফ ইনক্রিজ কার? এফ এর। কোন দিকে? অ্যালং এক্স অ্যাক্সিস। এটা কি আমরা বলছি? ডিরেকশনাল ডেরিভেটিভ কার? এফ এর। কোন দিকে? এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে ভাষাটা একবার চলো দেখে নিই। এফ আমরা কি নিয়েছিলাম? পয়েন্ট ফাংশন নিয়েছিলাম। দেখো, লেট এফ বি এ পয়েন্ট ফাংশন। ফাংশনটা কার ফাংশন? না, কোঅর্ডিনেটস এক্স, ওয়াই, জেড, অর্থাৎ একটা পয়েন্ট, তার স্থানাঙ্ক এক্স, ওয়াই, জেড, এদের ফাংশন হলো এফ। তাহলে এফ নির্ভর করছে এক্স, ওয়াই, জেডের উপরে। তাহলে এফ এর কে এক্সের সাপেক্ষে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করে, অর্থাৎ ডেল এফ ডেল এক্স, এই ডেল এফ ডেল এক্স কি আমাদের বলা হচ্ছে? ডিরেকশনাল ডেরিভেটিভ কার? অফ এফ। কোন দিকে? অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। অর্থাৎ এফ ফাংশনের একটা পরিবর্তনের হার পাবো। অর্থাৎ আমরা এটাকে বৃদ্ধির হার হিসেবে, এর পরিবর্তনের হার বলাই ভালো। এটা কোন দিকে? এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে দেখো, ডেল এফ ডেল ওয়াই, ডেল এফ ডেল জেড। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো? তাহলে ডেল এফ ডেল ওয়াই মানে এটা ডিরেকশনাল ডেরিভেটিভ। কার ডিরেকশনাল ডেরিভেটিভ? না, এফ ফাংশনের। কোন দিকে? ওয়াই অক্ষের দিকে। অনুরূপে জেড অক্ষের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ এফ এর হলো ডেল এফ ডেল জেড। এই ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই, ডেল এফ ডেল জেড এরা কিন্তু মৌলিক ডিরেকশনাল ডেরিভেটিভস। অর্থাৎ আমরা যে তিনটি রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সেস নিয়েছি, অর্থাৎ তিনটি লাইনস ইউজ করেছি, সেই তিনটি লাইনসের দিকে ফাংশনটার পরিবর্তনের যে হার, এই পরিবর্তনের হারটাই হচ্ছে
ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই, ডেল এফ ডেল জেড। এই দেখো রেট অফ ইনক্রিজ অফ এফ, খুব গুরুত্বপূর্ণ কথা। রেট অফ ইনক্রিজ অফ এফ মানে এফ ফাংশনের যে বৃদ্ধির হার যেটা, সেইটা হলো ডেল এফ ডেল এক্স এক্স অক্ষের দিকে, ডেল এফ ডেল ওয়াই ওয়াই অক্ষের দিকে, ডেল এফ ডেল জেড জেড অক্ষের দিকে। এর পরের কাজ হলো আমরা একটা লাইন চুজ করব, যে কোনো লাইন, আর সেই লাইনের দিকে ওই ফাংশনটির বৃদ্ধির হার অর্থাৎ ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করব। তো এই ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করতে গিয়ে আমাদের মৌলিক যে বৃদ্ধির হার পেয়েছি অর্থাৎ ডিরেকশনাল ডেরিভেটিভস পেয়েছি, ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই, ডেল এফ ডেল জেড, এদের মাধ্যমে আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করব ওই নির্দিষ্ট লাইনের সাপেক্ষে। চলো দেখি পরের অংশ। আমরা ফাংশনটা নিয়েছিলাম এফ, এটা পয়েন্ট ফাংশন, আর ইউনিফর্ম কন্টিনিউয়াসের এই গুণ কিন্তু এর মধ্যে রয়েছে। আমরা দুটো পয়েন্টস চুজ করলাম, একটা পি পয়েন্ট যেটার কোঅর্ডিনেটস তুমি ভাবতে পারো এক্স ওয়াই জেড, আর তারই একটা নেবারিং পয়েন্টস পি ড্যাশ নেওয়া হলো ওই রিজিয়নের মধ্যে। পি বিন্দুতে ফাংশনের ভ্যালু হলো এফ, আর পি ড্যাশ পয়েন্টে ফাংশনের ভ্যালু হলো এফ প্লাস ডেল্টা এফ। যেহেতু পি ড্যাশ পি এর কাছে, তাই ফাংশনের ভ্যালুর একটা পরিবর্তন হবে, আর এই পরিবর্তনটুকুই ডেল্টা এফ দিয়ে প্রকাশ করে। তাহলে দেখো তো, পি পয়েন্ট থেকে পি ড্যাশ পয়েন্ট, এই দুটি পয়েন্টসের মধ্যবর্তী দূরত্ব যদি ডেল্টা এস হয়, তাহলে পি পয়েন্ট থেকে পি ড্যাশ পয়েন্টে যদি আমরা মুভ করি, তাহলে এফ পরিবর্তন হয়ে গিয়ে এফ প্লাস ডেল্টা এফে পরিবর্তন হবে। তাহলে ডেল্টা এস পরিবর্তনের জন্য এফ ফাংশনের পরিবর্তন হয়েছে ডেল্টা এফ। তাই দেখো, পি ড্যাশ যদি পি এর খুব কাছে থাকে, অর্থাৎ ডেল্টা এসটাকে যদি টেন্স টু আমরা জিরো করি, তাহলে এফ ফাংশনটারও ইনক্রিজের পরিমাণ অর্থাৎ ডেল্টা এফ টেন্স টু জিরো হবে। তাই ডেল্টা এফ টেন্স টু জিরো অ্যাজ ডেল্টা এস টেন্স টু জিরো বলতে পারি। তো এইখানে একটা লিমিট নেওয়া হয়েছে, দেখো লিমিট ডেল্টা এস টেন্স টু জিরো ডেল্টা এফ বাই ডেল্টা এস। এই লিমিটটা যদি এক্সিস্ট করে অর্থাৎ ফাইনাইট হয়, এখানে ফাইনাইটটা আমরা মানটা গ্রহণ করব, তাহলে এই মানটিকে ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এফ অ্যাট পি বলা হয় ইন দ্য ডিরেকশন ফ্রম পি টু পি ড্যাশ। তাই কি বলা হয়, এটা আরেকবার দেখে নিই। যদি এটা ফাইনাইট হয়, তাহলে এই ফাইনাইট মিনস কি না, এটা এফ ফাংশনের ডিরেকশনাল ডেরিভেটিভ কোন বিন্দুতে, পি বিন্দুতে। কোন দিকে, পি পি ড্যাশের দিকে। আর এটাকে চিহ্নিত করা হয় ডিএফ ডিএস দিয়ে। তাহলে এই ডিএফ ডিএসটা কি, ইন জেনারেল যে কোনো লাইনের দিকে এই ডিরেকশনাল ডেরিভেটিভ ফাংশনটির ডিএফ ডিএস এর মাধ্যমে আমরা পাব। নেক্সট, আমরা ডিরেকশনাল ডেরিভেটিভের সম্পর্কে একটা ধারণা পেয়েছি, কিন্তু যদি আমাদের প্রবলেমে ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করতে বলা হয়, তাহলে ডিরেকশনাল ডেরিভেটিভ কিভাবে নির্ণয় করব, ম্যাথামেটিক্যালি আমরা একটা এক্সপ্রেশন দেখে নিচ্ছি। তাহলে আমাদের আগেই ধারণা তৈরি হয়েছে ডিরেকশনাল ডেরিভেটিভ কার হয় না, একটা স্কেলার পয়েন্ট ফাংশনের একটা নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট লাইনের দিকে। তাহলে কি কি না, ফাংশনটা নির্দিষ্ট নেওয়া হলো, একটা নির্দিষ্ট পয়েন্ট কোথায় নেব না, ওই রিজিয়নের মধ্যে তোমাকে নিতে হবে, আর কি না কোন লাইনের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করছি সেই লাইনটি। তাহলে তিনটি পার্ট তোমাকে মাথায় রাখতে হবে। তো আমরা এখানে নিয়েছি, দেখো ফাংশনটা নিয়েছি এফ অফ আর ভেক্টর অথবা এফ অফ এক্স ওয়াই জেড,
আর পয়েন্ট নিয়েছি পি নট পয়েন্ট, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স নট, ওয়াই নট, জেড নট। আর যে সরলরেখাটি নেওয়া হয়েছে, যে স্ট্রেট লাইনের দিকে নির্ণয় করব, সেটা নেওয়া হয়েছে দেখো, এ স্ট্রেট লাইন থ্রু পি নট ইন দ্য ডিরেকশন অফ ইউনিট ভেক্টর ই ক্যাপ। অর্থাৎ এই পি নট পয়েন্টে ই ক্যাফের ডিরেকশন কোসাইন্স যেটা দেওয়া আছে, এটাই তোমাকে ওই নির্দিষ্ট লাইনটিকে প্রকাশ করছে। তাহলে আমরা তিনটি বিষয়, তিনটি পার্ট আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করব। তো আমরা জানি, দেখো তো এইখানে পি নট পয়েন্ট, এই পি নট পয়েন্টে অর্থাৎ পি একটা পয়েন্ট নিচ্ছি, সাপোজ পি নট পি হলো আমাদের, এখানে একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি, এটা সাপোজ পি নট পয়েন্ট, হ্যাঁ। আর এই হলো লাইন, এর উপরে আমরা আরবিট্রারি একটা পয়েন্ট চুজ করলাম পি। এই পি পয়েন্টের পজিশন ভেক্টর হলো আর ভেক্টর, আর এইটাকে আর নট ভেক্টর বলছি। এইখান থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা ধরছি এস, আর এই দিকে ইউনিট ভেক্টর হলো ই ক্যাপ। তো দেখো পি পি নট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি না, এস ইন্টু ই ক্যাপ। তাহলে পি পি নট, এই যে ভেক্টরটা, এটা অ্যাকচুয়ালি পি নট পি ভেক্টর না, ইজ ইকুয়াল টু এই দিকেই তো ই ক্যাপ, আর ই ক্যাপ এই দিকেই, তাই পি নট পি এই ভেক্টরকে ই ক্যাফের মাধ্যমে প্রকাশ করতে পারবো, অর্থাৎ একটা স্কেলার ইন্টু ই ক্যাপ হবে। তো এই পি নট পি ভেক্টর মানে কি জানো, এটা মানেই তো আর ভেক্টর মাইনাস আর নট ভেক্টর ইজ ইকুয়াল টু কি ই এস ই ক্যাপ। তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু কী হলো বলো তো, আর নট প্লাস এস ই ক্যাপ। এই দেখো দেখো, আর ইজ ইকুয়াল টু আর নট প্লাস এস ই ভেক্টর, মানে ই ভেক্টর মিনস এখানে ই ক্যাপ। এই আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা এই জায়গাটায় আর একটু দেখে নিই। দেখো এই আর ভেক্টরটি, এর তিনটি উপাংশ আমরা তাহলে পাবো আর ভেক্টরের। আর ভেক্টর মানে কি, এটা মানে হলো এর কম্পোনেন্টসগুলি হলো এক্স, ওয়াই আর জেড। আর নট মানে কি, এক্স নট, ওয়াই নট, জেড নট। তাহলে হিসেবটা একটু আমি এই দিকে তোমাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো তো এই জায়গাটা একটু দেখো, আর ভেক্টর মিনস কি, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ইজ ইকুয়াল টু আর নট মানে আমরা জানি এক্স নট আই ক্যাপ, ওয়াই নট জে ক্যাপ, জেড নট কে ক্যাপ। আর এইখানে এস ই ক্যাপ পেয়েছি না, তাহলে এস ই ক্যাপ মানে আমরা পেয়েছি কস আলফা আই ক্যাপ, কস বিটা জে ক্যাপ প্লাস কস গামা কে ক্যাপ। তাহলে দেখো তো এক্স ইজ ইকুয়াল টু কী হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স নট প্লাস এস কস আলফা, ওয়াই ইজ ইকুয়াল টু কত, ওয়াই নট প্লাস এস কস বিটা, আর জেড ইজ ইকুয়াল টু হলো জেড নট প্লাস এস কস গামা। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এক্স এক্স নট কনস্ট্যান্ট, কস আলফা কনস্ট্যান্ট, তাহলে এসের উপর নির্ভরশীল। অনুরূপে ওয়াইটা এসের উপর নির্ভরশীল, জেডটা এসের উপর নির্ভরশীল। তাই এখানে বলা হয়েছে দেখো, দ্য প্যারামেট্রিক ইকুয়েশনস অফ দ্য স্ট্রেট লাইন আর, আর বলে তাহলে আমরা এটা লিখব, এক্স ইজ ইকুয়াল টু এক্স নট প্লাস এস কস আলফা, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই নট প্লাস এস কস বিটা, জেড ইজ ইকুয়াল টু জেড নট প্লাস এস কস গামা। এবার দেখা যাক, তাহলে এফটা অ্যাকচুয়ালি কিসের ফাংশন হলো, এফ তো এক্স ওয়াই জেডের ফাংশান, এক্স ওয়াই জেড আবার এসের ফাংশান। তাহলে একটা চেন রুলের সাহায্যে আমরা এই ডিএফ ডিএসটাকে তৈরি করতে পারবো। অর্থাৎ ডিএফ ডিএস ইজ ইকুয়াল টু তাহলে কী হচ্ছে দেখো তো, ডেল এফ ডেল এক্স ডিএক্স ডিএস প্লাস ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই ডিএস প্লাস ডেল এফ ডেল জেড ডিজেড ডিএস। এটা চেন রুল, তাই না? তো দেখো তো এই ডিএক্স ডিএস আমরা এইখান থেকে হিসেব করব। এক্স ইজ ইকুয়াল টু কি, দেখো এক্স ইজ ইকুয়াল টু কি, এক্স নট প্লাস এস কস আলফা, এক্স নট কনস্ট্যান্ট, কস আলফা কনস্ট্যান্ট। তাহলে এখানে
ডে এখানে কি বলা হয়েছে গো, ডিএক্স ডিএস, তাহলে ডিএক্স ডিএস ইজ ইকুয়াল টু কি শুধু কস আলফা, তাহলে ডিওয়াই ডিএস কত কস বিটা, আর ডিজেড ডিএস হলো কস গামা। তো আমরা এটাই ব্যবহার করেছি, এখানে চলে এসো ডিএফ ডিএস ইজ ইকুয়াল টু, তাহলে ডিএক্স ডিএস ডিওয়াই ডিএস ডিজেড ডিএস এর মান বসানো হয়েছে। এই দেখো এই যে ডিরেকশনাল ডেরিভেটিভ যেটা পেলাম না, এটা মনে রাখতে হবে। এই কস আলফা কস বিটা কস গামা এটা ডিরেকশন কোসাইন্স কারগো, ওই যে দিকে আমরা ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করছি সেই দিকের ইউনিট ভেক্টরকে প্রকাশ করে না, কস আলফা কস বিটা কস গামা দিয়ে। আর ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল এফ ডেল জেড কি, এটা ওই যে বলেছি যেটা যে তিনটি কোঅর্ডিনেট অ্যাক্সিসের দিকে ডিরেকশনাল ডেরিভেটিভস, অর্থাৎ এরা হলো বলতে পারো এটা মৌলিক, অর্থাৎ এদের ব্যবহার করেই এদের মিশ্রণ করেই আমরা প্রতিটি লাইনের সাপেক্ষে ডিরেকশনাল ডেরিভেটিভ নির্ণয় করব। দেখো মিশ্রণ হয়েছে, এই মিশ্রণ কার দ্বারা তৈরি হয়েছে, ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল এফ ডেল জেড, অর্থাৎ কম্বিনেশন অফ দিজ থ্রি ফান্ডামেন্টাল ডিরেকশনাল ডেরিভেটিভস, সেটাই ডিএফ ডিএস। ডিএফ ডিএস তাহলে আমরা এইটাকে ডট প্রোডাক্ট আকারে লিখতে পারি। আর ডট প্রোডাক্ট দেখো ই ক্যাপ ডট, তাহলে আই ডেল এফ ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল এফ ডেল আই প্লাস কে ক্যাপ ডেল এফ ডেল জেড। এইটা কি, তাহলে এটা মানে হলো গ্রাড এফ। হ্যাঁ, এই রেজাল্টটা হলো গ্রাড এফ। এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এটাকে চিহ্নিত করা হয়, এটা ডিনোটেড বাই ডেল এফ, এইভাবে প্রকাশ করা যায়। তো এইখান থেকে এই অবধি প্রত্যেকটা ফর্মই তোমাকে মনে রাখতে হবে প্রবলেম কষার জন্য, এবং আমাদের এরপরে যে সমস্ত থিওরেম আছে সেগুলোতে আমরা যে কোনো ফর্ম ব্যবহার করব, অর্থাৎ এইটুকু তোমাকে মনে রাখতেই হবে। আজকে এই অবধি। সামনের দিন আবার ফিরে আসবো একটা নতুন টপিক নিয়ে। তোমরা সবাই ভালো থেকো।